পরিমনির করা হত্যা ও ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি নাসির সহ ৫ জন গ্রেফতার। দেশি বিদেশি মদ সহ মাদক জব্দ, বিচারের দাবিতে সরব শিল্পীরা। সিন্ডিকেটের কবলে ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স সেবা, আদায় করা হচ্ছে লাগামহীন ভাড়া। এবার অ্যাপস ভিত্তিক সার্ভিস চালুর উদ্যোগ হাসপাতাল কর্তৃপক্ষের। ছুটির দিনগুলোতে পণ্য ডেলিভারিতে আমদানিকারকদের অনীহার কারণে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক জটিলতা। সপ্তাহের ৪ দিন ডেলিভারি বেশি থাকায় যানজট নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা। ভোরের সময়ে সঙ্গে আছে আমি আফজাল হোসেন। ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরিমনির সংবাদ সম্মেলনের পরই নড়ে চড়ে বসেছে পুলিশ। ধর্ষণ হত্যা চেষ্টার ঘটনার ৪ দিন পর ব্যবসায়ী নাসির উদ্দিন ও ঘটনার দিন পরিমনির সঙ্গী অমি সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে রাজধানীর উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি মদ সহ অন্যান্য মাদক দ্রব্য। আমি না কথাগুলো বলতে, আমি লাইনগুলো কেমনে বলবো আমি বলতে পারতেছি না। রোববার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেন পরিমনি। এরপর রাত 10:30টায় বনানীর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত জানান তিনি। এর পরপরই টনক নড়ে পুলিশের। পাগল হয়ে গেছি ভাই। সোমবার সকাল না হতেই সাভার থানায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ সহ ৬ জনের নামে মামলা গ্রহণ করা হয়। দুপুর নাগাদ রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে নাসির উদ্দিন সহ ৫ আসামিকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। বাড়িটির ৩য় তলার একটি ফ্ল্যাট থেকে মামলার ইজাহারভুক্ত আরেক আসামি অমিকেও গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয় আরও ৩ নারীকে। জব্দ করা হয় দেশি বিদেশি মদ সহ অন্যান্য মাদকদ্রব্য। আমরা যখন এই বাসাটা যখন অভিযান চালালাম, সেখানে এসে আমরা ওই যে সাভারে এফআইআরভুক্ত যে আসামি দুজন, তারা দুজনকে আমরা গ্রেপ্তার করেছি। পাশে আরও ৩ জন রক্ষিতা ছিল, ৩ জন রক্ষিতাকে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারের প্রেক্ষিতে ৫ জন গ্রেপ্তার হয়েছে এবং তারা মাদকও পাওয়া গেছে। পুলিশ বলছে এই বাসায় প্রতিদিন ডিজে পার্টির আয়োজন করতেন নাসির। উঠতি বয়সী তরুণীদের দিয়ে অনৈতিক কার্যকলাপ করানো হতো। বাড়িটিতে যাতায়াত ছিল অনেকের। যারা এভাবে রাতের বেলা এই অন্ধকারে বিভিন্ন ক্লাবে গিয়ে উঠতি বয়সী মেয়েদেরকে ব্যবহার করে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ চালায়, তাদের বিরুদ্ধে আমাদের এখন থেকে আমাদের কমিশনার স্যারের নির্দেশ যে ঢাকা শহরে গুলশান, বনানী বিভিন্ন এলাকাতে রাত 8টা, 9টা, 10টার পরে কোনো যদি উঠতি বয়সী মেয়ে ক্লাবে গিয়ে ডিজে পার্টির নামে অবাচার করে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। প্রধান আসামি নাসির উদ্দিন সহ গ্রেফতারকৃতদের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। গতকাল দিনভর পুলিশের তৎপরতা আর আসামিরা গ্রেফতার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরিমনি। সোমবার রাতে বনানীতে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানান তিনি। যারা আসলে দায়িত্ব নিয়েছেন, এখন আর মানে ভরসা হারানোর কিছু আমার নাই। আমি আসলে সত্যি সাহস পাচ্ছি। এবার আমার আইনের উপর আস্থা আছে যে আসলে আমার তো মামলাই নেওয়া হচ্ছিল না। এখন যেহেতু সবাই আমার পাশে আছে, আমার তো আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। মদ তো আমাকে জোর করে গিলানো হয়েছিল। মদের বোতলটা এভাবে চেপে ধরে মুখের মধ্যে দেওয়া হয়েছিল। আমার দাঁত এখান থেকে ঠোঁট ফুলে গেছিল। আমি যখন থানায় গেছিলাম আমার পুরো ঠোঁট ফোলা এখান থেকে। আপনার সাথে যে ছিলেন দেখেন না, ওই আছে তো পুরো গায়ে এখন পর্যন্ত দাগ আছে। থানা দেখছে ওই দিন ওর নাকে এভাবে মাসছে, নাকে এখানে রক্ত শুকায় ছিল। গায়ে হাত তুলছে, তাই বলে কি গায়ে হাত তোলা সমাধান? এটা তো হইতে পারে না। নিশ্চয়ই কোনো আইন আছে, আইন অনুযায়ী হবে তার। এই আইনে যা সর্বোচ্চ বিচার, আমি সেটাই চাচ্ছি। জাস্টিস ফর পরিমনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে এই হ্যাশট্যাগ। দুঃসময়ে সহকর্মীর পাশে দাঁড়িয়েছেন চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদে সরব তারা। দাবি করেছেন দ্রুত সুষ্ঠু বিচারের। আমি আজকে মরে গেলে আমি সুইসাইড করি নাই, সবাই জেনে রাখেন। ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরিমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনা জানার পর থেকে সরব সোশ্যাল মিডিয়া। সাধারণ মানুষ ঘটনার পর থেকে প্রতিবাদ জানান, কিন্তু প্রথম দিকে তার সহকর্মীরা নীরব থাকলেও দিন বাড়ার সাথে সাথে তারাও নিজেদের অবস্থানের জানান দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে হ্যাশট্যাগ জাস্টিস ফর পরিমনি। পরিমনির সঙ্গে এমন ঘটনায় স্তব্ধ শোবিজ অঙ্গন। ন্যায় বিচারের দাবি উঠেছে সব মহল থেকেই। পরিমনির প্রতি যে অবমাননাকর আচরণ করা হয়েছে,
আমি এর তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ও চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজার। শিল্পী সমিতি শিল্পীদের পাশে আছে। এই ঘটনা মামলা হয়েছে, সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির আমরা বিচার দাবি করছি। অবশ্যই আমরা তার জন্য, তার ইমেজের জন্য যা যা করার আমাদের করা উচিত। অভিনেত্রী জয়া আহসান, নাবিলা, ভাবনা সহ অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা। নদীর তীর দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের পর অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় আবারও আলোচনায় ঢাকা বোট ক্লাব। অভিজাত ক্লাবটিকে ঘিরে স্থানীয়দের আছে নানা অভিযোগও। 10 জন রাতে এই ক্লাবটির ভেতরে কি ঘটেছিল অভিনেত্রী পরীমণির সঙ্গে জানতে তদন্তে নেমেছে গোয়েন্দারা। দূর থেকেই চোখে পড়ে কালো রঙের বিশাল 3 তলা ভবন, ঢাকা বোট ক্লাব। তুরাগ নদীর তীরের জায়গায় নির্মিত ক্লাবের কার্যক্রম শুরু হয় গেল 3 ফেব্রুয়ারি। নদীর জায়গা দখলের অভিযোগ থাকায় ক্লাবটি নির্মাণের সময়ই 2019 সালে ঢাকার চারপাশের নদী দখল মুক্তির অভিযানের সময় তা উচ্ছেদের চেষ্টা করেছিল বিআইডব্লিউটিএ। তবে অজানা কারণে বোট ক্লাবের সামনে গিয়ে থমকে গিয়েছিল সংস্থাটি, যদিও সে সময় আশপাশে থাকা একই দাগের অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। বিআইডব্লিউ লোকে অভিযান ছিল, তখন স্থগিত ছিল কাজ, তারপরে আবার শুরু করছে। রোববার রাতে পরীমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনাস্থল হিসেবে আবারও উঠে আসে অভিজাত ক্লাবটির নাম। সোমবার যা হয়ে ওঠে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। স্থানীয়রা জানান, প্রায় প্রতিদিনই সন্ধ্যা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত সরব থাকে পার্টি আর আড্ডায়। দিনেতে আমরা যেভাবে দেখিচ্ছি সেটা তো আসি, তা বাদে রাত্রিও আছে। মেয়ে আসে একগুলো বহু রাত করে বা রাতে গভীর রাতে নৌকত করে ওই জায়গায় পার হয়। ক্লাবটির সদস্যরা কেউ কেউ প্রায়ই মদ্যপ হয়ে অন্যদের বিরক্ত করেন বলেও অভিযোগ রয়েছে। তবে ক্লাবের হর্তাকর্তাদের চোখে তা নেহাতি সামান্য ঘটনা। যে একটা মেম্বার একটু বেশি থাকে না, নিজের অজান্তে একটু বেশি করে ফেলাচ্ছেন, সে একটু ওয়াক অ্যালোন, তাকে একটু হ্যান্ডেল করে নিজের নর্মাল ইনসিডেন্ট। অভিনেত্রী পরীমণির ঘটনার পর সোমবার ক্লাব প্রাঙ্গণ জুড়ে থাকে নিরাপত্তা প্রহরীদের নজিরবিহীন টহল। প্রবেশ নিষেধ ছিল গণমাধ্যম কর্মীদেরও। 10 জুন রাতে পরীমণির সাথে কি ঘটেছিল সে বিষয়ে জানাতে নারাজ ক্লাবটির কর্মকর্তা কর্মচারীরা। আমি বলতে পারবো না, তবে ক্লাবের চারপাশ জুড়ে থাকা অসংখ্য সিসি ক্যামেরার ছবি উদ্ধার করে তা তদন্ত করলে 10 জুন পরীমণির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পাশাপাশি ক্লাবের নানা অসঙ্গতি উঠে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বেকারত্ব থেকে মুক্তির পথ দেখাচ্ছে বিদেশি রঙিন মাছ। বিদেশি মাছের চাষ করে দিন বদলের গল্প থাকছে সংবাদের শেষাংশে। দেশে করোনায় 1 মাস পর গত একদিনে সর্বোচ্চ 54 জন মারা গেছেন। শনাক্ত হয়েছেন 3500-এরও বেশি। রাজশাহী মেডিকেলে 12 জনের মৃত্যু হয়েছে। দেশের সীমান্তবর্তী এলাকায় ছাড়াও আশপাশের জেলাগুলোতে করোনা সংক্রমণের হার এখন ঊর্ধ্বমুখী। রোগীর চাপে দিন দিন প্রকট হচ্ছে আইসিইউ সংকট। সামনে মারা গেছে আমার মা চলে গেল দুনিয়া থেকে। আল্লাহ, প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর মিছিল। হাসপাতালগুলোতে শয্যা সংকট প্রকট। এতে ধীরে ধীরে সংক্রমণের উচ্চমাত্রা সারা দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 6, নাটোরের 2 ও মেহেরপুরের 1 জন রয়েছে। আমাকে ভর্তি নিল না, এখানে বারান্দাতে এইভাবে এই জায়গাতে শুয়ে থেকে আমার ঘুরে বাড়ি চলে গেছি। নওগাঁয় লকডাউন দিয়েও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা থামানো যাচ্ছে না। গত 24 ঘন্টায় 107 জন করোনা আক্রান্ত হয়েছে, মারা গেছেন 3 জন। খুলনায় ক্রমেই বাড়ছে রোগীর চাপ। 20টি আইসিইউতে সেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি হাই ফ্লো অক্সিজেনের সংকটে ভুগছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে সাতক্ষীরায় রোগীর চাপ ঠেকাতে বাড়ানো হয়েছে নার্সের সংখ্যা। আইসিইউর অভাবে রোগী মারা যাচ্ছে বলে দাবি স্বজনদের। এখানে আইসিইউতে কোনো বেড ফাঁকা যাচ্ছে না। অলরেডি আমরা 8টা বেড চেয়ে আমরা আবেদন জানাইছি। বেড়েই চলেছে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় আক্রান্তের সংখ্যা। একদিনে শনাক্তের হার জেলায় 43.18%। মারা গেছেন একজন। এছাড়া গত 24 ঘন্টায় সীমান্ত ঘেঁষা কুড়িগ্রামে নমুনা পরীক্ষায় 14 জন ও ঠাকুরগাঁয়ে 42 জন আক্রান্ত হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ। এদিকে আগামী 19 জুন থেকে শুরু হচ্ছে সিনোফার্ম ও ফাইজারের করোনা টিকা প্রয়োগ। নিবন্ধন করার পরও যারা টিকা পাননি তাদেরকে এই টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে যে কোনো মূল্যে টিকাদান কর্মসূচিতে গতি আনার তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। 2 চালানে এরই মধ্যে দেশে এসেছে চীন থেকে উপহারের 11 লাখ টিকা। হাতে আছে ফাইজারের আরও 1 লাখ ডোজ। তবে এখনও শুরু হয়নি গণটিকাদান। উপহারের প্রথম চালানে আসা 5 লাখ টিকাই অগ্রাধিকার দেওয়া হয় মেডিকেল শিক্ষার্থীদের। এর বাইরে বেশ কয়েকজন চীনা নাগরিকও নিয়েছেন সিনোফার্মের টিকা। তবে টিকা প্রয়োগের 3 সপ্তাহে দেওয়া হয়েছে মাত্র 2162 ডোজ। এর মধ্যেই রোববার আসে উপহারের আরও 6 লাখ ডোজ। এ অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী জানালেন, আগামী শনিবার থেকে শুরু হবে ফাইজার ও সিনোফার্মের টিকাদান। 19 তারিখ থেকে আবারও টিকার কার্যক্রম শুরু হয়ে যাবে এবং আমরা যারা নিবন্ধিত আছে সেই অনুযায়ী কিন্তু টিকা দেওয়া হবে। এদিকে চীন থেকে 50 লাখ করে 3 মাসে 1.5 কোটি ডোজ টিকা কেনার প্রক্রিয়া চলমান। প্রথম চালান আসার পরই জট খুলবে স্থগিত থাকা নিবন্ধন প্রক্রিয়ার। তবে কেনা টিকার প্রথম চালান কবে আসবে সেটি এখনও জানা নেই। এই ব্যাপারে সম্পূর্ণ তথ্য আমাদের কাছে নাই, এখন পর্যন্ত আমরা ওদের কাছ থেকে জানতে পারিনি। এদিকে টিকা হাতে পাওয়ার পর প্রয়োগের ক্ষেত্রে একেবারেই দেরি না করার তাগিদ বিশেষজ্ঞদের। যখনই আসবে তার স্বল্পতম সময়ে দিলে আমরা তার সুবিধাটা পাবো। সুতরাং আমাদের টিকা যদি আমরা দিতে দেরি করি তার মানে আমরা কিছু লোককে প্রোটেকশন দিতে দেরি করলাম। দেশে নিবন্ধনের পর এখনও টিকা পাননি 14 লাখের বেশি মানুষ। ফারুক ভুইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে গণহারে ভ্যাকসিন কার্যক্রম চলায় বিরাজ করছে স্বাভাবিক পরিস্থিতি। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। তারা এখন চেষ্টা চালাচ্ছেন বাংলাদেশের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করার। এই অবস্থার মধ্যেই G7 সম্মেলন শেষ করে ন্যাটো জোটের সম্মেলনে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসব বিষয়ে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী লস্কর আল মামুন। যাচ্ছি তার কাছে। মামুন। ধন্যবাদ আফজল। আপনি যেমনটি বলছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই মুহূর্তে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে রয়েছেন। তিনি কিছু সময় আগে, অর্থাৎ কয়েক ঘন্টা আগে স্থানীয় সময়, ব্রাসেলসের স্থানীয় সময় সকাল 10টায় আজকে যে ন্যাটো সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেখানে তিনি বক্তব্য রেখেছেন। এবং এই ন্যাটো সম্মেলনের যে 30টি দেশের সমন্বয়ে যে ন্যাটো সম্মেলন হয়েছে সেই সম্মেলনে তিনি বক্তব্য রেখেছেন। এবং এই জো বাইডেনের এই বক্তব্যের পরই এবং তিনি কিন্তু এরপরে যোগ দেবেন ইউএ সম্মেলনে, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন সম্মেলনে অংশ নেবেন। এবং তারপরে আগামী বুধবার, অর্থাৎ বুধবারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি একটি সাক্ষাৎকার করবেন। এবং সেই সাক্ষাৎকারটির দিকেই পুরো বিশ্ব তাকিয়ে রয়েছে, কারণ পুতিনের সঙ্গে বাইডেনের যে সাক্ষাৎকারটি হবে সেটি কিন্তু একটি বড় ধরনের চমক থাকবে। এবং সেই সাক্ষাৎকারের বিষয় কি থাকবে সেটি কিন্তু স্পষ্ট করে বাইডেন তার বক্তব্যে বলেননি। যদিও ন্যাটোর সামিটে তিনি বক্তব্য রেখেছেন, তবে কিছুটা ইঙ্গিত তিনি দিয়েছেন। সেই ইঙ্গিত থেকে এতটুকু বোঝা যায় যে সেই তার যে দ্বিপাক্ষিক বৈঠকটি হবে সেই বৈঠকটির যে সংলাপগুলো হবে তার একটি আভাস তিনি দিয়েছেন। অর্থাৎ তিনি পুতিনকে বলতে চাচ্ছেন যে একটি রেড লাইন তিনি ঘোষণা করবেন, অর্থাৎ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ের ইস্যুগুলোতে যাতে রাশিয়ার হস্তক্ষেপ না থাকে এবং এটি যাতে আর ভবিষ্যতে না হয় তার একটি দিক নির্দেশনা তিনি বলতে পারেন, এমনটি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তবে শেষ পর্যন্ত বৈঠক শেষে কি হয় সেটি কিন্তু দেখার জন্য পুরো বিশ্বের রাজনৈতিক বিশ্লেষকরা বসে রয়েছেন। তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণরাও অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন সেই পুতিনের সাথে বৈঠকের পর কি বক্তব্য এবং কি ধরনের বক্তব্য বা কি আলোচনা তারা করবেন। তবে তিনি এতটুকু নিশ্চিত করেছেন যে বৈঠকের পরে তিনি কিন্তু যৌথ সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করবেন না। অর্থাৎ বাইডেন একটি রেওয়াজ অনুযায়ী যে বৈঠক অনুষ্ঠিত হয় দ্বিপাক্ষিক দুই রাষ্ট্রপতির, সেই বৈঠকের পরে রেওয়াজ অনুযায়ী দুই রাষ্ট্রপতি সাধারণত
সাংবাদিকদের সামনে এসে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, সেটি বাইডেন করবেন না এমনটি নিশ্চিত করেছে তার হোয়াইট হাউস অর্থাৎ তার পক্ষ থেকে। তো এই যখন একটি অবস্থা চলছে, এমন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ যে টিকার বক্তব্যটা রয়েছে সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এখন টিকার যে ব্যাপক উৎসাহ এবং টিকার যে ব্যাপক উৎসব চলছে, সেই উৎসবের মধ্যে নানান ধরনের পুরস্কারের একটি হিড়িক রয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের সকলকে টিকার আওতায় আনার জন্য যে ধরনের প্রচেষ্টা বাইডেন প্রশাসন নিয়েছেন, এমন কোনো পদক্ষেপ নেই যেটি তিনি নেননি। অর্থাৎ এখানে তিনি অর্থ থেকে শুরু করে তারপরে তিনি এখানে এমনকি গান এবং বিয়ার এবং গাঁজা পর্যন্ত তিনি ফ্রি করে দিয়েছেন এবং টিকা না নিতে যাওয়ার জন্য যে জায়গাগুলোতে টিকা স্থানে যাবেন সেই জায়গায় যানবাহন পর্যন্ত ফ্রি রয়েছে। অর্থাৎ একটি ব্যাপক সুযোগ সৃষ্টি করেছেন। কারণ আপনারা ইতিমধ্যেই আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে বাইডেন প্রশাসন 4th of July অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসের আগেই অন্তত 70% মানুষকে টিকার আওতায় আনার জন্য বাইডেন প্রশাসন যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, সেই লক্ষ্যমাত্রার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অন্তত একটি ডোজ হলেও বাইডেন প্রশাসন এই লক্ষ্যমাত্রা অর্জন করার লক্ষ্যে তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন। এবং বাইডেন কিন্তু এখন নিজ দেশের যে একটি গঠন শেষে তিনি এখন বিশ্ব গঠনে নেমেছেন, অর্থাৎ বিশ্ব গঠন করতে তিনি নেমেছেন। যেমনটি তিনি বলেছিলেন যে বাইডেন প্রশাসন এর আগে প্রেসিডেন্ট বাইডেন এক বক্তব্যে তিনি বলেছেন আমেরিকা আবার কামব্যাক করেছে, অর্থাৎ আমেরিকা তার আগের জায়গায় ফিরে এসছে। এই বক্তব্যটি থেকে তিনি বোঝাতে চেয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভাবমূর্তি ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটি গণতান্ত্রিক ঐতিহ্য ছিল, সেটি কিন্তু অনেকটা নষ্ট হয়েছে বিগত ট্রাম্প প্রশাসনের কারণে। সেই জায়গাটিকে তিনি আবার ফিরিয়ে আনার জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারই লক্ষ্য হিসেবে তিনি কিন্তু এই প্রথম বিদেশ সফরে নেমেছেন। এবং সামিট, যেটি আমরা একটু আগে দেখলাম যে ন্যাটো সামিটে তিনি বক্তব্য রাখেন, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক জোট 30টি দেশ নিয়ে এই সামিট, এবং এই 30টি দেশের 31তম সামিটে তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি রাশিয়ার প্রেসিডেন্টের সময় বক্তব্য রাখবেন। এর আগে তিনি G7 সম্মেলন করেছেন, সেখানেও কিন্তু তিনি বক্তব্য রেখেছেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তথা বিশ্বের রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন, তারা মনে করছেন যে এই যে G7 সম্মেলন এবং ন্যাটো সম্মেলনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই জোটভুক্ত দেশসমূহ একটি বিষয় নিশ্চিত হতে চাচ্ছে, সেটি হচ্ছে রাশিয়া এবং চীনকে কিভাবে প্রতিহত করা যায় তার একটি কিন্তু সুস্পষ্ট লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। রাজনৈতিক বিশ্লেষকরা এমনটি কিন্তু মনে করছেন যে আসলে তারা কিন্তু রাশিয়া এবং চীনের বিরুদ্ধে যে একটি জোট, চীনের বিরুদ্ধে একটি যে শক্তির মহড়া, সেটি কিন্তু তারা করতে যাচ্ছেন বাইডেনের নেতৃত্বে, এমনটি কিন্তু মোটামুটি রাজনৈতিক বিশ্লেষকরা আভাস দিয়েছেন। যেমনটি বলছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের টিকা কার্যক্রম, এখানে আজকে যারা প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারা কিন্তু বাংলাদেশের এই টিকার যে ক্রান্তিকাল চলছে, টিকার যে একটি সংকট চলছে, বাংলাদেশের যে টিকার জন্য একটি হাহাকার চলছে, অর্থাৎ বাংলাদেশের মানুষের জন্য টিকা নিশ্চিতে এখন পর্যন্ত সেই বড় ধরনের কোনো উল্লেখযোগ্য আমরা ভালো খবর পাইনি। সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা বসবাস করেন তারা কিন্তু বেশ উদ্বিগ্ন হয়ে আছেন। তারা দেশ নিয়ে ভাবেন, তাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের মানুষের টিকা নেই, অর্থাৎ তারা কিন্তু বিদেশের মাটিতে বসে টিকা পেয়েছেন, এমন একটি যে অবস্থা, সেই অবস্থা তারা অনুভব করছেন। সেই অনুভব থেকে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু বসে নেই, তারা কিন্তু তাদের সাধ্যমতো সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা এই বাইডেন প্রশাসনের কাছে আবেদন করেছেন, তারা কেউ রয়েছেন ডেমোক্রেটিক পার্টি, সেখান থেকে তারা আবেদন করেছেন, অর্থাৎ প্রবাসী বাংলাদেশিরা যে যার অবস্থান থেকে তারা কিন্তু সেই জায়গাটিতে সচল রয়েছেন এবং সজাগ রয়েছেন, তারা আবেদন করেছেন। এই আমরা জানি যে ইতিমধ্যেই যে পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন, তিনি কিন্তু বক্তব্যে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা যে উদ্যোগ নিয়েছেন সেটি প্রশংসনীয় এবং এর কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশকে টিকার সহায়তা দেওয়ার যে আশ্বাস দিয়েছেন, সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু প্রবাসী বাংলাদেশিদের একটি বড় ভূমিকার কথা তিনি উল্লেখ করেছেন এবং তিনি তার প্রশংসা করেছেন। এই মুহূর্তে আমি যদি এখন প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আমি কথা বলতে চাচ্ছি, বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেট পার্টি অফ ক্যালিফোর্নিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ শামীম হোসেন, আমি ওনার সঙ্গে কথা বলবো। জনাব শামীম হোসেন, আপনারা যে বাইডেন প্রশাসনের কাছে বাংলাদেশে টিকা সরবরাহের জন্য আবেদন করেছেন, সেই প্রসঙ্গে যদি একটু বলেন।
সবাইকে আসসালামু আলাইকুম এবং সময় টিভিকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা বেশ কিছুদিন থেকে 2 মাস থেকে আমরা এটা উপরে কাজ করে যাচ্ছিলাম। তো আমরা বাংলাদেশ আমেরিকান ডেমোক্রেটিক পার্টি থেকে আমরা একটা চিঠি পাঠাই হোয়াইট হাউসে এবং গত মাসে, এবং সেখানে রিকোয়েস্ট ছিল আমাদেরকে যে অন্য দেশের সাথে যেন বাংলাদেশের নাম অ্যাড করা হয়, যাতে বাংলাদেশ যেন টিকা পায়, কারণ ওখানে বাংলাদেশের নাম ছিল না। তো আমরা খুব বিষয় ছিলাম যে কেন বাংলাদেশের নাম নাই কেন। তো আমরা বাংলাদেশ আমেরিকান ডেমোক্রেটিক পার্টি থেকে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাংলাদেশের নাম যেন থাকে। তার পরিপ্রেক্ষিতে ওনারা আমাদেরকে হোয়াইট হাউস থেকে রিপ্লাই দিয়েছেন যে আমরা তোমাদের এই অনুরোধটা আমরা দেখব এবং চেষ্টা করবো কেমনি তোমাদের দেওয়া যায়। তো আশা রাখি ইনশাল্লাহ যে আমরা টিকা পেয়ে যাব, এবং এই জন্য আমরা সবাইকে বাংলাদেশি যারা আছেন, যারা নাকি চেষ্টা করছে অন্যান্য স্টেট থেকে, সবাইকে সবার মাধ্যমে এই জিনিসটা একসাথে কাজ করছি আমরা, এবং আশা রাখি আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। এবং একই সঙ্গে আমরা আমাদের ডক্টর AKM মোহাম্মদের ফরেন মিনিস্টার, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনিও কষ্ট করে যাচ্ছেন, এবং আমাদের পক্ষ থেকে বাংলাদেশ আমেরিকান ডেমোক্রেটিক পার্টি অফ ক্যালিফোর্নিয়ার পক্ষ থেকে যত সম্ভব যত কিছু লাগে আমরা সাহায্য করবো আমাদের দেশের জন্য। ধন্যবাদ জনাব মোহাম্মদ শামীম হোসেন। উনি এতক্ষণ বলছিলেন যে কিভাবে তারা এই আবেদনটি করেছেন। আমি এখন কথা বলতে চাই বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেট পার্টি অফ ক্যালিফোর্নিয়ার সাধারণ সম্পাদক, কমিউনিটি নেতা আমাদের মমিনুল হক বাচ্চু। আপনাকে স্বাগত, এবং আপনি আমাদেরকে যদি একটু বলেন যে আপনারা বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেট পার্টির পক্ষ থেকে এই টিকা যে বাংলাদেশ পায়নি এবং টিকার ক্ষেত্রে আপনারা যে ধরনের উদ্যোগ নিয়েছেন, সেই প্রসঙ্গে আপনাদের বাইডেন প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কি কোনো কিছু এই চিঠির জবাবে জানানো হয়েছে কিনা? আসসালামু আলাইকুম, সময় টিভিকে ধন্যবাদ আজকে এখানে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। বিশেষ করে আমি প্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের পররাষ্ট্রমন্ত্রী জনাব AKM মোমেন ভাইকে। ওনাকে আমি দেখেছি, উনি টিভিতে যে বক্তব্য রেখেছে গত মাসে, যে সকল প্রবাসীদের কাছে উনি অনুরোধ করেছে আপনারা যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আপনারা যদি বাইরে থেকে চেষ্টা করেন, আমরা তো কূটনৈতিক অবস্থায় চেষ্টা করছি, কিন্তু আপনারা যদি করেন সেটা আমাদের জন্য অনেক ভালো হবে। তখনই আমরা খবরটা দেখা মাত্র আমাদের ক্যালিফোর্নিয়া বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমাদের অন্যান্য যারা কর্মীবৃন্দ আছে, যারা লস্কর মাহমুদ, জানাব জনাব কাজী মশিউল হুদা, নাজমুল চৌধুরী, শফি আহমদ সহকার, আমরা একসাথে বসে 24 ঘন্টার ভিতরে একটা পত্র লিখে এবং সেই চিঠিটা আমরা ওয়াশিংটনে পাঠাই থ্রু আমাদের সেনেটার, আমাদের কংগ্রেসম্যানের থ্রুতে, এবং তার সাথে সাথে পরের দিনই সেই জবাবটা আসে। সেই জবাবে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমাদের জন্য তারা কিছু একটা করবে। আমরা বিশেষ করে ক্যালিফোর্নিয়া বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি বাইডেন প্রশাসনকে, এবং তারা অতি সত্ত্বরে আমাদেরকে এটা জবাব দিয়েছে যে কিছু একটা করবে। তার সাথে তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা সকল প্রবাসী বাঙালি যেখানে আসেন, আপনারা সবাই এত সুন্দরভাবে যেভাবে কাজ করে যাচ্ছেন, এটা সত্যি প্রশংসনীয়। আমি চাই আমরা যারা প্রবাসী আসছি, আমরা দেশের জন্য এইভাবে যেন কাজ করি। দেশটা হচ্ছে এমন একটা যে স্বাধীনতা পেয়েছে 30 লক্ষ শহীদের রক্তে। আজকে আমাদের তেমন একটা দেশ হচ্ছে আমাদের মা, আমাদের নিজের মা, আমাদের ভাষা, আমাদের দেশ, আমাদের মা। আমরা চাই সবাই এইভাবে কাজ করে যাবে। আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর AKM মোবিনকে আমাদের সবার পক্ষে থেকে। ধন্যবাদ আপনাকে। জনাব মমিনুল হক বাচ্চু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেট পার্টি অফ ক্যালিফোর্নিয়ার সভাপতি এবং সাধারণ সম্পাদক। ওনারা বললেন যে কীভাবে বাইডেন প্রশাসনের কাছে বাংলাদেশের টিকা প্রাপ্তির জন্য আবেদন করেছেন এবং তার একটি জবাবও হোয়াইট হাউস থেকে তারা পেয়েছেন, সেই বিষয়ে তারা আমাদেরকে জানাচ্ছিলেন। তো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে এই ছিল বাংলাদেশের টিকার যে সংকট, সেই সংকটকালীন অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের কর্মকাণ্ড সহ, এবং বাইডেন যে ব্রাসেলসের আজকের যে ন্যাটো সম্মেলনে বক্তব্য রেখেছেন, এর সবশেষ। যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন কার্যক্রম, বাংলাদেশের টিকা পাওয়া এবং ন্যাটো সম্মেলনের বিষয়ে সবশেষ খবর জানাতে ক্যালিফোর্নিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী লস্কর আল মামুন। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার কিডনি ও লিভার ঠিকমতো কাজ করছে না, এ কারণে তিনি বারবার জ্বরে আক্রান্ত হচ্ছেন। রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বলেই বেগম জিয়ার জন্মদিনের মতো বিষয়কে অযাচিতভাবে ইস্যু তৈরি করছে। বেগম জিয়া করোনা পরবর্তী জটিলতায় ভুগছেন মাসখানেক ধরেই, এমন তথ্য গণমাধ্যমকে জানানো হচ্ছিল বিএনপির পক্ষ থেকে। সঙ্গত কারণে 1.5 মাস পেরিয়ে গেলেও এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারছেন না দলটির চেয়ারপারসন।
সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আবারও সামনে আসে বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়টি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়ার কিডনি ও লিভার ঠিকমতো কাজ করছে না। তার কিডনি ইজ নট ফাংশনিং প্রপারলি, লিভারও ঠিকভাবে কাজ করছে না, যে কারণে আপনার জ্বর চলে গেলে আবার আপনার হঠাৎ করে তার জ্বর আসছে বিভিন্নভাবে। আবারও গতকাল তার জ্বর এসেছিল, আপনারা জানেন, পত্রিকার লিখেছে অনেকেই। সংবাদ সম্মেলনে বেগম জিয়ার জন্মদিন ইস্যু নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। বলেন, দেশে রাজনীতি নেই বলেই এসব বিষয়কে ইস্যু করা হচ্ছে। ওনার জন্মদিনের ব্যাপারে কি আছে না আছে এটা তো তাদের দায়িত্ব না। জুডিশিয়ারি কিন্তু এটাকে আমলেই নেওয়া উচিত ছিল না। এটাকে ইস্যু হতে পারে না, পলিটিক্যাল ইস্যু হতে পারে না। হ্যাঁ, এখন পার্টিকুলার একটা ডেটে কেউ জন্ম নিতে পারবে না, এটা একটা ঘোষণা দিয়ে দিলেই তো হয়ে যায়। হিসাব করেই আপনাকে ওই সন্তানের জন্ম দেওয়ার কথা চিন্তা করতে হবে। মাসখানেক আগে বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলেও আইনি জটিলতায় তা আটকে যায়। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর ধরে সিন্ডিকেটের কবলে পড়ে আছে অ্যাম্বুলেন্স সেবা। দেশের অন্যান্য হাসপাতাল তো আছেই, তবে ঢাকা মেডিকেলে এই পরিস্থিতি প্রকট। সিন্ডিকেটের ছত্রছায়ায় রোগী ও স্বজনদের কাছ থেকে আদায় করা হচ্ছে লাগামহীন ভাড়া। কেউ কেউ ইচ্ছে করলেই ঢাকার বাইরে থেকে আসা অ্যাম্বুলেন্স কম টাকায় সেবা নিতে পারছেন না। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সব চালককে অ্যাপসের নিয়ন্ত্রণে আনার কথা ভাবছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত বেলায়েত হোসাইনের রিপোর্টে। রোগী নিয়ে ঢাকার বাইরে থেকে আসা অ্যাম্বুলেন্সগুলো হাসপাতালে প্রবেশ করতে না করতেই বের হবার তাড়া। অন্য কোনো জেলা থেকে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী বহন করার কোনো সুযোগই নেই। পার্টি ইচ্ছায় যে একটু পরে দিয়ে বারোটা, আর এখানে তো আমরা দাঁড়াতে পারি না। আমরা রোগীগুলো ঠিক মতো নামাইতে পারি না এবং করতে হয়, যার কারণে আমাদের পিড়াপিড়ি পড়তে হয়। বাইরে থেকে আসা চালকদের অভিযোগ, এখানকার সিন্ডিকেটের চাপে খালি গাড়ি নিয়েই ফিরতে হয় তাদের। আর এই সুযোগে রোগীদের কাছে ইচ্ছে মতো ভাড়া আদায় করছেন সিন্ডিকেটের সদস্যরা। অন্য রোগীর তো অন্য গাড়ি আছে, ওরা যায় ঝামেলা করে। কে করবো ঝগড়া, ওরা রোগী দেয় না, বাধা দেয়। যদিও এসব অভিযোগ অস্বীকার করছেন ঢাকা মেডিকেল প্রাঙ্গণে থাকা চালক মালিকরা। এখনকার জিজ্ঞেস করেন যে এখন টানতে পারে কিনা। যারা বাইরে থেকে আসছে তাদেরকে জিজ্ঞেস করেন, আমাদের এখানে কোনো বাইরের গাড়ি আটক করা হয় না। যারা বাইরে আর আপনি ভেতরে কিভাবে? আমরা তো এখানে সবাই ভিতরে ব্যবসা করতেছি। তবে ভুক্তভোগী রোগী স্বজনদের ভাষ্য মতে সিন্ডিকেটের কবলে পড়েই অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাদের। সিন্ডিকেট নিয়ে কথা বলতেও ভয় পান অনেকেই। স্বাধীনতা কথা বলি, নিরাপত্তা দিবে কে? আপনি দিবেন? এখন আমার মনে হয় যে সিন্ডিকেট আসছে সম্ভবত, নাহলে একটা ওয়ার্ডে যদি একটা রোগী মারা যায় তাহলে কেউ ওয়ার্ডে যায় কেন? অ্যাম্বুলেন্সের এই সিন্ডিকেট ভাঙতে এবার অ্যাপস ভিত্তিক সেবা চালুর উদ্যোগ নিচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে ওইখানে একটা প্রতারক চক্র কাজ করে, সিন্ডিকেট বলা হয়, কাজ করে। সেটাকে আমরা কিন্তু একটা অ্যাপসের আন্ডারে অলরেডি কাজ শুরু করেছি, অ্যাপস তৈরি করছি আমরা। যারা আসলে নিতে চায় সার্ভিস, তারা যেন এই অ্যাপসের মাধ্যমে আসে এবং এই জায়গায় তখন আর কোনো সমস্যা না। সংশ্লিষ্টরা বলছেন, শুধু অ্যাপসই নয়, সিন্ডিকেট ভাঙতে প্রয়োজন আরও কার্যকর পদক্ষেপ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট দু একদিন কিংবা 2-1 বছরের নয়, বছরের পর বছর ধরে চলে আসা এই সিন্ডিকেটের কবলে পড়ে আছে রোগী, স্বজন, এমনকি অ্যাম্বুলেন্সের চালক মালিকরাও। এতদিন পরে হলেও সিন্ডিকেট রোধে অ্যাপ ভিত্তিক যে সেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, এখন দেখার বিষয় তা কতটা কার্যকর হয়। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আমদানিকৃত পণ্যের ডেলিভারির ধীরগতির কারণে সপ্তাহের শুক্র, শনি এবং রোববার চট্টগ্রাম বন্দরের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সপ্তাহের বাকি 4 দিন ডেলিভারি তুলনামূলক বেশি থাকায় যানজট নিয়ন্ত্রণে চরম বেকায়দায় পড়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। এই অবস্থায় প্রতিদিনই সমান অনুপাতে পণ্য ডেলিভারি নিতে আমদানিকারকদের অনুরোধ জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দর দিয়ে সপ্তাহের সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার করে 4,500-এর বেশি কন্টেনার ডেলিভারি হলো, প্রায় তা 5,500 পর্যন্ত ছাড়িয়ে যায়। কিন্তু নানা জটিলতায় সপ্তাহের বাকি 3 দিন তা অর্ধেকে নেমে আসে। বিশেষ করে বন্ধের দিনগুলিতে আমদানিকারকরা ডেলিভারি নিতে আগ্রহী না হয় সমস্যায় পড়তে হয় বন্দর কর্তৃপক্ষকে। শুক্র, শনি এবং রবিবার কন্টেনারের টোটাল অবস্থাটা পর্যবেক্ষণ করে আমরা দেখেছি যে এই 3 দিন যদি অন্যান্য দিনের মতো ডেলিভারি যায়, তাহলে চট্টগ্রাম বন্দরের
কন্টেনারের অবস্থান অনেক বেশি ভালো হয়। বন্দরের এই জটিলতার প্রভাব এসে পড়েছে বন্দর কেন্দ্রিক সবগুলো সড়কে। একে তো বন্দরের পুরো এলাকা জুড়ে চলছে ফ্লাইওভার নির্মাণের কাজ, যে কারণে সড়কগুলো এমনিতেই সংকুচিত। এর মাঝে সপ্তাহের বাকি 4 দিন হাজার হাজার কন্টেনারবাহী লরি, কাভার্ড ভ্যানের চাপে সৃষ্টি হয় অসহনীয় যানজটের। নর্মাল সময় আমাদের দেখা যায় যে রাস্তাটা আমরা 30 মিনিটসে পার করি, তখন জায়গাতে আমাদের দ্বিগুণ সময় লাগে, কোনো সময় 4 গুণ সময় লাগে, 2 ঘন্টা মানুষ রাস্তায় যানজটে আটকে থাকে। এই অবস্থায় সপ্তাহের বন্ধের দিনগুলিতে ডেলিভারি বেশি পরিমাণে নেওয়ার জন্য আমদানিকারকদের একের পর এক চিঠি দিয়ে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু ব্যাংক খোলা রাখার পাশাপাশি আমদানিকারকরা এগিয়ে না আসলে পরিস্থিতির উন্নতি হবে না বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা। বিশুদ্ধরে যেসব পেপার আমরা অ্যাসেসমেন্ট করি, শুক্রবার শনিবার বন্ধ ব্যাংক, আমরা পে অর্ডার পাই না। আমরা পে অর্ডার ডিউটি জমা দিই রোববার, আমরা সোমবারে ডেলিভারি নিই। এই ক্ষেত্রে ব্যাংক খোলার বিকল্প নেই এবং আমদানিকারকদের ইচ্ছাটা হচ্ছে থাকতে হবে যে শুক্র শনিবার সে ডেলিভারি নেবে। ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী প্রতি 24 ঘন্টায় 7 থেকে 8 হাজারের বেশি ট্রাক, লরি এবং কাভার্ড ভ্যান চট্টগ্রাম বন্দরে প্রবেশের সুযোগ পায়। একইভাবে সমপরিমাণ যানবাহন পণ্য নিয়ে বন্দর থেকে বের হয়ে আসে। এর বাইরে বন্দর কেন্দ্রিক সড়কগুলো হয়ে বিমানবন্দর রুট দিয়ে আরও প্রায় 25,000 যানবাহন চলাচল করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জমে উঠেছে ঘোড়াঘাটের মাছের বাজার। বাজারে মিলেছে বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ, আর এসব মাছ যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। গেল বছর করোনায় দাম না পেলেও এবার দাম ভালো পাওয়ায় খুশি এখানকার মাছ চাষিরা। সে খবর জানাতে ঘোড়াঘাট মাছ বাজার এলাকায় আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, প্রতিদিন ভোর হলেই ভটভটির শব্দে এখানকার মানুষের ঘুম ভাঙে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে মাছ বাজার, এখানে দীর্ঘ 30 বছরের মাছ বাজার। এখানে প্রতিদিন এখানে 100 ভটভটি আসে, এখানে মাছ নিয়ে আসেন। এই মাছ বাজারগুলিতে প্রতিদিন এখানে শত শত পাইকার আছে এখানে মাছ কেনার জন্য। এখানে প্রতিদিন এখানে এখানে যে লাল মাটি এলাকার এখানকার পুকুরের মাছ এখানে সব থেকে বেশি এখানে বিক্রি হয়ে থাকে। একটা বিষয় জানেন কি, গত বছরে করোনার সময় এখানকার মাছ চাষিরা বেশ একটা ক্ষতির মুখে পড়লো, এবার তারা বেশ একটা লাভের মুখ দেখছেন। কারণ দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে পাইকার আসছেন এখানে মাছ কেনার জন্য। এখানে মাছের দাম কিন্তু যদি আপনাকে বলি, গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মাছের দাম কেজিতে 15 থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে পাইকাররা আসছেন এখানে মাছ নেওয়ার জন্য। এখানকার মাছ বহনের জন্য এখানে ভটভটি নিয়ে তারা মাছ নিয়ে থাকেন, এখানে ভটভটি মাছ নিয়ে আসেন। এখানে দেখতে পাচ্ছেন, দেখাতে চাই যেখানে শত শত ভটভটি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। এখানে জায়গাটা যদি খুব সংকীর্ণ জায়গা, এখানে যে জায়গাতে এখানে বর্তমানে যে রাস্তার উপর কিন্তু এখানে মাছ বিক্রি হয়ে থাকে। এখানে বর্তমানে এখানে 10টা আড়ত রয়েছে। এখানে ভোর থেকে শুরু করে 2 ঘন্টার এই মাছ বাজার। এই 2 ঘন্টার মাছ বাজারে এখানে প্রতিদিন 8 কোটি টাকার কিন্তু মাছ বেচা কেনা হয়ে থাকে। এখানে বর্তমানে মাছের দাম কিন্তু অনেকটাই বেশি পাইকাররা বলেছেন এখানে। তবে মাছ চাষিদের কিন্তু অনেকটা মাছ চাষিরা কিন্তু খুশি যে মাছের দাম কম হওয়াতে তারা কিন্তু খুশি, এবং মাছের বেচা কেনাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখানে বর্তমানে যদি মাছের দামটা আপনাকে জানাই, বর্তমানে এখানে কাতল মাছ বিক্রি হচ্ছে এখানে 300 টাকা কেজি। এখানে রুই বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা, এবং বোয়াল হচ্ছে 400 থেকে 450 টাকা এখানে বিক্রি হচ্ছে। এখানে তো মাছের এখানে পর্যাপ্ত সরবরাহ রয়েছে, মাছের ক্যারেক্টারও বৃদ্ধি পেয়েছে। তো এখানে একটা সমস্যা রয়ে যায় যে এই যে একটা মাছ বাজার, এখানে ভোর থেকে এখানে শত শত এখানে পাইকাররা আছে, তাদের এখানে বর্তমানে ছাউনি নাই, পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। তাদের একটা অভিযোগ, এখানে সরকার যেহেতু এখানে লক্ষ লক্ষ টাকার মাছ বেচা কেনা হচ্ছে, সরকার এখান থেকে রাজস্ব পাচ্ছে, তবে মৎস্য চাষীদের জন্য কিন্তু এখানে এমন কিছু কিন্তু এখানে করে নেই, এখানে মৎস্য কিছু করে নেই। তো আমি এখানে কথা বলবো এখানে আমার কাছে যে এখানে জনপ্রতিনিধি 10 বছরে কিন্তু এখানে পৌর মেয়র, এখানে আসলে কি করছেন মৎস্য চাষীদের জন্য আপনি? ধন্যবাদ আপনাকে। ইতিপূর্বে আপনি মাছ চাষি নিয়ে আপনি প্রতিবেদন প্রকাশ করার পরিপ্রেক্ষিতে এখানে পানি নিষ্কাশনের জন্য আমি ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি, এবং এখানে মাছ চাষিটাকে আমরা নতুন করে
করার জন্য টিম রয়েছে। সরকারের পক্ষ থেকে যদি আমি সার্বিক সহযোগিতা পাই, আগামী দিনে সুন্দর পরিবেশে ঐতিহাসিক মাছ হাতিকে রক্ষা করা যাবে। এখানে প্রায় 3 শতাধিক আপনার পরিবার এই মাছ হাতির সঙ্গে সম্পৃক্ত। এখানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি হয় এবং বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এখানে এসে মাছ কিনে নিয়ে গিয়ে মানুষের মাছ। তো আফজাল, আপনি শুনতে পাচ্ছিলেন যে আপনাকে বলি যে এই যে সীমান্তবর্তী এলাকার কিন্তু এই যে মৎস্য যে মাছের আড়ত, এটা কিন্তু এর বয়সটা আমি জেনেছি এখানে 30 বছর কিন্তু এই মাছের আড়তের বয়স। এখানে শত শত পাইকাররা আসেন দেশের বিভিন্ন দূর। আর লাল মাটির মাছ কিন্তু যথেষ্ট কিন্তু সুস্বাদু হওয়ার কারণেই কিন্তু এখানে তারা মাছ চাহিদা রয়েছে। তো আফজাল, আমার কাছে মাছ বাজার থেকে আমার কাছে ছিল সর্বশেষ খবর। আফজাল, ঝড় জলোচ্ছ্বাসে নিরাপদ আশ্রয়ের জন্য দ্বীপ জেলা ভোলায় রয়েছে মাত্র 709টি সাইক্লোন শেল্টার, যাতে আশ্রয় নিতে পারবেন 5.5 লাখ মানুষ। ফলে বাকি মানুষকে ঝুঁকির মধ্যেই থাকতে হয়। বড় ধরনের ক্ষতির আগেই ঝুঁকিপূর্ণ এসব মানুষদের আশ্রয় কেন্দ্রে আওতায় আনার দাবি জনপ্রতিনিধিদের। তবে সবাইকে আশ্রয় কেন্দ্রের আওতায় আনার কথা জানায় জেলা প্রশাসন। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে আরেকটি রিপোর্ট। সাগরকুলের চর পাতিলার 5000 মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য একমাত্র সাইক্লোন শেল্টারটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয় তথ্যানুযায়ী সাগরকুলের ঢালচর, পূর্ব ঢালচর, মেঘনার মধ্যবর্তী চর শামসুদ্দিন, কাজের চর, চর সুলতান, তেঁতুলিয়ার মধ্যবর্তী চর কচুয়াখালীর 20,000 মানুষের জন্য নেই কোনো আশ্রয় কেন্দ্র। প্রয়োজনীয় শেল্টারের অভাবে মেঘনা ও তেঁতুলিয়ার মধ্যবর্তী 21টি চরের বাসিন্দাদের অর্ধেকের বেশি ঝড় বাদলে নিরাপদ আশ্রয়ের বাইরে রয়েছে। শেল্টার সংকট রয়েছে মূল ভূখণ্ডের বেড়িবাঁধ এলাকাগুলোতেও। আমাদের চরপাতিলে আশ্রয়কেন্দ্র খুব ঝুঁকিপূর্ণ। আমাদের যে আশ্রয়কেন্দ্র আছে ওটা আমাদের ঘর থেকে নর্মাল, যেটা হচ্ছে আমাদের ওখানে যাইলে কিছু লোক উঠলে ওটা হয়তো পড়ে যাবে। এই ঝুঁকিপূর্ণ আশ্রয়কেন্দ্রে কেউ আসতে রাজি না। আর ঝড় জলোচ্ছ্বাস বেড়ে যাওয়ায় দুর্গম এলাকার আশ্রয়কেন্দ্র বাড়ানোর দাবি স্থানীয় জনপ্রতিনিধির। সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই বিচ্ছিন্ন একটি দ্বীপ, এখানে জনগণের যাতে দুর্যোগকালীন সময়ে তার নিরাপদে নেওয়ার জন্য, আশ্রয় নেওয়ার জন্য কয়েকটি আশ্রয়কেন্দ্র ইমিডিয়েটলি হওয়া প্রয়োজন। তবে পর্যায়ক্রমে সবাইকে আশ্রয় কেন্দ্রের আওতায় আনা হবে বলে জানান জেলার শীর্ষ কর্মকর্তা। আমরা ইতিমধ্যেই দুর্গম চরাঞ্চলের সাইক্লোন শেল্টারের জন্য আমরা মন্ত্রণালয়ে কথা বলেছি। সাইক্লোন শেল্টারের ব্যবস্থা কিন্তু পর্যায়ক্রমে সব জায়গায় হয়ে যাবে। জেলার প্রায় 20 লাখ মানুষের আশ্রয়ের জন্য 2 শতাধিক ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও 500 স্কুল কাম সাইক্লোন শেল্টার রয়েছে। এর মধ্যে শতাধিক আশ্রয় কেন্দ্র জরাজীর্ণ। সময় সংবাদ, ভোলা। কিছুটা নেমে যায়, এ কারণে প্রান্তিক চাষিরা কিন্তু তারা বরাবরই অভিযোগ করেন যে তাদের যে কাঙ্ক্ষিত দর, সেই দর থেকে তারা কিন্তু অনেকটা দূরে থাকেন। এখানকার বাজার ব্যবস্থা আমাদের লক্ষ্য করছিলাম, বেগুন বিক্রি হচ্ছে এখানে প্রতি কেজি 25 থেকে 28 টাকা, পটল বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা, কাঁচা মরিচ 20 টাকা কেজি, শশা এরকম 30 টাকা বা 32 টাকা, কচুরলতি 30 টাকা কেজি, করল্লা 48 থেকে 50 টাকা কেজি। এরকম প্রকারভেদে সবজির দর কিন্তু 15 টাকা থেকে 20 টাকা পর্যন্ত ওঠানামা করছে। তবে প্রান্তিক চাষিরা বরাবরই যে বিষয়টি তারা তুলে ধরেন, এসব আড়তগুলোতে তারা ন্যায্য মূল্যের জায়গাটা কিন্তু খুব কমই পেয়ে থাকেন, কিন্তু খুচরা পর্যায়ে বাজার ব্যবস্থার সঙ্গে বড় একটি ফারাক কিন্তু তৈরি হয়ে যায়। এই সবজি কিন্তু খুচরা বাজারে গিয়ে 10 থেকে 15 বা 20 টাকা পর্যন্ত চড়া দামে তারা কিন্তু বিক্রি করে থাকেন। তো প্রান্তিক পর্যায়ে এসব হাটগুলোতে কিন্তু একেবারে ভোর সকাল থেকে বেলা 10টা পর্যন্ত কেনা বেচা হলেও সরকারের নজরদারি যেসব দপ্তর রয়েছে এই প্রান্তিক পর্যায়ে হাটগুলোতে তাদের কিন্তু দেখা যায় না। বিশেষ করে ব্যবসায়ীরা তাদের একটা নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে বাজারে কেনা বেচা করার কারণে কিন্তু দরদামের ক্ষেত্রে বরাবরই ওঠানামা করে থাকে। তো প্রান্তিক চাষিরা যে বিষয়টি বরাবরই অভিযোগ করছেন যে হাটগুলোতে তাদের নজরদারির মাধ্যমে প্রকৃত কাঙ্ক্ষিত মূল্য তারা নিশ্চিত করার সবসময় দাবি করে আসেন এবং দরের জায়গাটা যেন প্রকৃতপক্ষে তাদের ঘরে পোষায়, এরকম দাবি কিন্তু তাদের মুখ থেকে আমরা পাই। তবে এই প্রান্তিক পর্যায়ে হাটগুলোতে আরেকটি বিষয় হলো যে ভোর সকাল থেকে কিন্তু দূরের পাইকার করোনা পরিস্থিতির কারণে অনেকটাই কম আসার কারণে দরের জায়গাটা স্থানীয় ব্যবসায়ীরা তাদের নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করেন
করেন এবং এই নিশ্চিতের মাধ্যমে কিন্তু 15-20 টাকা প্রকার ভেদে সবজির দর কিন্তু ওঠানামা করে। তো গ্রীষ্মকালীন বেশ কিছু সবজির কিন্তু সরবরাহ বেড়েছে। কদিন আগে কিন্তু প্রাকৃতিক বেশ দুর্যোগ ছিল, ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে সরবরাহের কিছু ঘাটতি ছিল। গত 3 দিন কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগটা কেটে যায় এবং কেটে যাওয়ার ফলে কিন্তু এখন সরবরাহটা বেশ বেড়েছে। নওগাঁ জেলার কিন্তু সবজি উৎপাদনের ক্ষেত্রে বলা চলে যে গেল মৌসুমের চেয়ে এবছর প্রাকৃতিক বালাই কিছুটা কম থাকার কারণে কিন্তু সরবরাহটা এখন বেশ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বেগুন, পটল, আলু এবং বিভিন্ন শসা, মূলা এই জাতীয় সবজির সরবরাহ এখানে বেশ অনেকটাই বেড়েছে। তবে এই জেলায় কিন্তু প্রায় 33,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি চাষ করা হয়েছে। তবে গ্রীষ্মকালীন সবজির এবছর বাজার ব্যবস্থাপনা গেল বারের চেয়ে কিছুটা ভালো বলছেন প্রান্তিক চাষিরা এবং এই প্রান্তিক চাষিদের কাছে যেটি ন্যায্য দরের জায়গাটা কিন্তু সবসময় উপেক্ষিত থাকে। তারা বলছেন যে বাজারগুলোতে কিন্তু এক ধরনের ব্যবসায়ীদের তারা নিয়ন্ত্রণ এবং দূরের ব্যাপারে না এলেই কিন্তু দরের জায়গাটা কিন্তু অনেকটাই নিচে নেমে যায় এবং সপ্তাহ ব্যবধানে কিন্তু 10 থেকে 15 বা 20 টাকা পর্যন্ত হঠাৎ করে দর পড়ে যাওয়া এটা কিন্তু একটা নিয়মিত রুটিন ওয়ার্কের মতো তারা বলেন। বেগুনের জায়গা, পটলের জায়গা বা শসার জায়গাগুলোতে কিন্তু 10 থেকে 12 টাকা পর্যন্ত দর ওঠা নামার চিত্র গত এক সপ্তাহে কিন্তু আমরা এসব আড়তে লক্ষ্য করছিলাম। তবে চাষিরা যে বিষয়টি বলছেন যে এবছর কিন্তু যে পরিমাণ খরচের খাত তারা অনেক বেড়েছে, বিশেষ করে কয়েক দফা কিন্তু প্রাকৃতিক বালাই মোকাবেলা করতে হয়েছে। এই বালাইয়ের পরবর্তীতে তাদের উৎপাদন ব্যবস্থার সাথে কিন্তু বাজার ব্যবস্থার একটা বড় ফারাক কিন্তু এই হাটগুলোতে, প্রান্তিক পর্যায়ে হাটগুলোতে লক্ষ্য করা যায়। তবে খুচরা বাজারের এই কিন্তু প্রভাব নেই। সবসময় এই বাজার ব্যবস্থাটা কিন্তু একেবারে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কারণে প্রকৃত মূল্য কৃষকের ঘরে না গিয়ে কিন্তু মধ্যস্বত্ব যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ঘরে কিন্তু এই মুনাফাটা চলে যাওয়ার এটা অনেক দিনের একটা ব্যবসায়ী বা কৃষকদের মুখ থেকে আমরা অভিযোগ আকারে পাচ্ছি। তবে এই হাটগুলোতে সরকারের নজরদারি শাখার মাধ্যমে প্রকৃত মূল্যটা যেন নিশ্চিত করা যায় এবং যার মাধ্যমে ন্যায্য মূল্যরা কৃষকের ঘরে ওঠে, এই কথাটা কিন্তু কৃষকের মুখ থেকে সবসময় আসছে। তবে অনেক ভোর সকাল থেকে বেলা 10টা পর্যন্ত কেনা বেচা হলেও এই হাটগুলোতে কিন্তু যে পরিমাণ উৎপাদনের খবরে যে পরিমাণ এখানে সরবরাহ হয় সেই তুলনায় কিন্তু ব্যাপারীর উপস্থিতি কিছুটা কমের কারণে দরের জায়গাটা কিন্তু এখন অনেকটা নেমে গিয়েছে। তো আফজাল, এই ছিল নওগাঁর খুচরা বাজার, পাইকারি বাজারের সবজি বেচা কেনার খবর আমার কাছে। নওগাঁর সবজির বাজারের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী এমআর রকি। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে বাড়ছে চুক্তিভিত্তিক আম চাষের পরিধি। এই পদ্ধতিতে বছর জুড়ে পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে ক্রেতা প্রতিষ্ঠান, যা চাষিদের আরও উৎসাহী করে তুলেছে। বাড়তি চাহিদা পূরণে প্রতি বছর 10% করে চাষের আওতা বাড়ানোর দিকেও নজর দিচ্ছেন তারা। তবে চুক্তি দীর্ঘমেয়াদী না করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। রাজশাহীর গোদাগাড়ি ঘুরে রিপোর্ট করছেন কামরুল হাসান সবুজ, ছবি তুলেছেন মোমেন হোসেন। যে কারোরই নজর কাড়বে বিস্তীর্ণ বাগান জুড়ে থোকায় থোকায় সাজানো নানা জাতের আম। বাগানীদের ব্যস্ততা বলে দিচ্ছে পরিচর্যা পর্ব শেষে এখন চলছে বাজারজাতকরণ। চাষিরা জানালেন এবার ফলন ভালো, বাজার দরও ভালো। কোনো কারণে লোকসানের আশঙ্কা থাকলে তাদের অন্যতম ভরসা গোদাগাড়িতে গড়ে ওঠা আমজাত খাদ্যপণ্য তৈরির কারখানা। আমি একটু পরিশ্রম করলে পয়সা বেশি পাওয়া যায়। যে জায়গাতে চাষ করে আমি চুক্তিভিত্তিক করি। চুক্তিভিত্তিক চাষ ভালো বাড়ছে এবং আরো লোকজন আছে। অনেক সময় দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয় বা টেকনিক্যাল সাপোর্টগুলো, যেটা মেইনলি প্রয়োজন। কারণ আমরা কৃষকদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা জানি না হাউ টু ম্যানেজ। আমজাত পণ্য তৈরির প্রতিষ্ঠানগুলোর তথ্য, দেশে বর্তমানে ম্যাঙ্গো ফ্রুট, ড্রিঙ্ক ও জুসের বাজার 700 কোটি টাকার। প্রতি বছর এই বাজার বাড়ছে 10% করে। চাহিদা যোগান ঠিক রাখতে তাই বাগান সম্প্রসারণে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। কন্ট্রাক্ট ফার্মিং এর হিসাব হচ্ছে যে ওনারা যে পণ্য তৈরি করবে সেই পণ্যটা আমরা কিনতে বাধ্য। অনেকেই কিন্তু পুরনো গাছ কেটে দেয়, অনেক কিছু করে ফেলে, যার কারণে কিন্তু প্রোডাক্টিভিটি কমে যায়। প্রতি বছরে 10% অ্যাটলিস্ট ইনক্রিজ করে, এরকম একটা প্ল্যানিং তাদের সাথে করেছি। বিশ্লেষকরা বলছেন কৃষি বীমা জনপ্রিয় করতে পারলে আরো লাভজনক হবে চুক্তিভিত্তিক এই চাষ পদ্ধতি। চুক্তিটা কি স্বল্প মেয়াদে হবে না দীর্ঘমেয়াদী হবে? আমি মনে করি যেহেতু এসব কৃষিভিত্তিক উৎপাদনের ক্ষেত্রে স্বল্প মেয়াদী যদি করা হয় সেটি কিন্তু আসলে সবার জন্যই ভালো। নীতি নির্ধারক মহল তারা একটু চিন্তা করতে পারে যে কিভাবে এই বীমার বিষয়টা এসব ক্ষেত্রে প্রচলন করা যায়।
এই অঞ্চলে চুক্তিভিত্তিক আমের চাষ বাড়ছে, কারণ এতে চাষিদের যেমন লোকসানের ঝুঁকি একদিকে কম থাকে, তেমনি ক্রেতা প্রতিষ্ঠান উৎপাদনের সঙ্গে যুক্ত থাকায় ফলন ভালো হয়। তবে ব্যবসায়িক লাভজনক এই পদ্ধতিতে চাষিরা যেন প্রতি বছরই দর কষাকষির সুযোগ পান, অর্থাৎ তারা যেন ক্রেতা প্রতিষ্ঠানের কাছে জিম্মি না হয়ে পড়েন, তা স্থানীয় প্রশাসনের নজরদারিতে রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, গোদাগাড়ি, রাজশাহী। সরকারিভাবে প্রায় 25 কোটি টাকা ব্যয়ে তৈরির 2 বছরে মুন্সিগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল চালু হয়নি। 100 শয্যার হাসপাতালটিতে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি প্রায় 1.5 বছর ধরে পড়ে থেকে নষ্ট হচ্ছে, আর পাশে একটি ছোট্ট ভবনে গাদাগাদি করে চলছে হাসপাতালটির কার্যক্রম। সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছে তার কাছে। উজ্জ্বল, আফজাল, এই যে করোনা সংক্রমণ ঝুঁকির অন্যতম জেলা, যেটি করোনার হটস্পট হিসাবে পরিচিত, সেই জেলাতে কিন্তু এরকম একটি বিশাল হাসপাতাল আপনি দেখছেন যে 6তলা হসপিটাল, সেটা 2 বছর আগে এরকম সম্পূর্ণ অবস্থায় পড়ে আছে, এবং যেখানে কোটি কোটি টাকার, যেটি আপনি বলছিলেন, যন্ত্রপাতি কিন্তু এখানে বাক্সবন্দি আছে, যেগুলো অনেকটাই নষ্ট হওয়ার পথে, এবং এগুলো বিকল থাকলে সাধারণত নানা রকম সমস্যা হয়, এটা বলছিলেন চিকিৎসকরা। এবং এই ভবনটি কিন্তু চালু হওয়ার আগে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থানে কিন্তু রং চটে গেছে, এবং এখানকার যে এসএস পাইপ দিয়ে বিভিন্ন কাজকর্ম করা হয়েছে সেগুলো কিন্তু মরিচা ধরেছে, এবং এইখানকার যে ভবনে বিভিন্ন রকম ত্রুটির কথা কিন্তু এখানকার দায়িত্বশীল বলছিলেন। এবং এই ভবনটি চালু করতে না পারার কারণে এটি কিন্তু জেলার শহরের একেবারে দক্ষিণ প্রান্তের শহর, যেটি ভিটি শিনমন্দি এলাকা সংলগ্ন, আর যে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল রয়েছে সেটি হলো শহরের আরেক প্রান্ত মানিকপুর এলাকা। কিন্তু সেখানে কিন্তু এই যে 17 লাখ মানুষের জেলা, সেখানে চিকিৎসা সেবা দিয়ে তারা কিন্তু মানে কোনোভাবে কুলোতে পারছে না, হিমশিম খাচ্ছে। আর সেখানে একটি এরকম বিশাল হাসপাতাল সেটি পড়ে আছে, অথচ এই ডায়াবেটিস হাসপাতাল যেটি এখন কার্যক্রম চলছে সেটি কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ের পাশেই খুব গাদাগাদি করে, সেখানে নানা রকম চ্যালেঞ্জের মধ্যে মাত্র 5,000 স্কোয়ার ফিটের মধ্যে তারা কাজ করছে। আর এই ভবনটি কিন্তু 55,000 স্কোয়ার ফুটেরও বেশি। এবং আমরা যদি এখানকার যে সভাপতি রয়েছেন, আমরা তার কাছে যদি জানতে চাই যে এই যে 2 বছরের বেশি সময় হলো যেখানে আপনার এই ভবনটি সম্পন্ন, কিন্তু এটা চালু করা কেন যাচ্ছে না, একটু যদি আমাদেরকে বলতেন। ঠিকই বলেছেন, আমরা খুব খুশি যে আমাদের ডায়াবেটিক হসপিটালের গত 98 সাল থেকে যে কার্যক্রম, ব্যাপক সেবা কার্যক্রম আমরা করছি ডায়াবেটিক রোগীদের জন্য, তাদের এই কাজটা রাষ্ট্র আমাদের স্বীকৃতি স্বরূপ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য ইতিমধ্যেই আমাদের এই প্রত্যাশী সংস্থা, ডায়াবেটিক সমিতি এবং সরকারের অর্থায়নে, যৌথ অর্থায়নে এই হসপিটালটি বিনির্মাণে প্রকল্প গ্রহণ করা হয়। এবং এই প্রকল্প গ্রহণ করা হয়, এবং এই গ্রহণ করার পর থেকে এটা 99 সালের জুনের মধ্যে এটা শেষ করার কথা। এবং সেটা ইনফ্রাস্ট্রাকচার যেটা, এটা এখন পিডব্লিউডির মাধ্যমে এই কাজটা কন্ট্রাক্টর বুঝে নিচ্ছে, ঢাকা থেকেই কন্ট্রাক্ট হয়েছে। আর ইলেকট্রিক কাজ এবং মেশিনারিজ এখানে আনার কাজ, সেটা এখন এখানে ইনফ্রাস্ট্রাকচার কাজটা শেষ হয়েছে, কিন্তু যে সে এক্স-রে রুম এবং অন্যান্য রুমের টেকনিক্যাল প্রয়োজনে দরজা কিছু কাচের আছে, সেগুলো কাঠের দরজা হওয়া দরকার, এটা ইমিডিয়েটলি কমপ্লিট করার প্রয়োজন। এবং ইলেকট্রিফিকেশনের সামান্য কিছু কাজ বাকি আছে। তো এটিকে শেষ করার জন্য যে এটিকে কিভাবে আপনারা গ্রহণ করতে পারেন, সেই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা বারবার বলেছি যে আমাদের যেখানে ভাড়াটিয়া বাড়িতে, বিশাল বাড়ি, টাকা নিয়ে আমাদের হসপিটাল কাজ চলছে, এটা এখানে শিফট করা আমাদের খুব প্রয়োজন। এবং সেজন্য এই নতুন ভবনটা তৈরি হয়েছে। সেক্ষেত্রে পিডব্লিউডির সাথে বারবার যোগাযোগ করা হয়েছে, এবং কন্ট্রাক্টর পিডব্লিউডির মাধ্যমে কাজটা ওনারা বুঝিয়ে দেবে বলছে। ওকে, আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট মজিবুর রহমান, যিনি এখানকার সাবেক মেয়র, তিনি এখানকার ডায়াবেটিক সমিতির নির্বাচিত সভাপতি, তিনি বলছিলেন যে এই ভবনটি নেওয়ার জন্য তারা বারবার চেষ্টা চালাচ্ছেন, তারা চিঠি চালাচালি করছেন। গণপূর্ত বিভাগ, যেটি সরকারি অর্থায়নে এই ভবনটি নির্মাণে ভূমিকা রেখেছে, তারা কাজ করছেন, কিন্তু তারা বলছেন যে এই ভবনের যে বাকি সামান্য কিছু কাজ রয়েছে সেগুলো বুঝিয়ে না দেওয়া, এবং
যেসব ত্রুটিপূর্ণ বিষয়গুলোতে অভিযোগ করা হয়েছে সেগুলোকে সমাধান না করে যে এইভাবে পড়ে আছে ভবনটি, সেই কারণে কিন্তু এখানকার যে সেবাগ্রহীতা রয়েছে এই করোনার এই দুঃসময়ের মধ্যে তারা সেই সুযোগটুকু পাচ্ছেন না, যার কারণে এখানকার মানুষ কিন্তু নানাভাবে বঞ্চিত হচ্ছে। এবং এখানকার যারা অনেকে রয়েছেন এই ডায়াবেটিক সমিতির নির্বাচিত অনেক সদস্য কর্মকর্তা, তারাও কিন্তু প্রায় এখানে আসেন এই ভবনটি তদারকি করবার জন্য এবং কিভাবে এটিকে চালু করা যায় সে ব্যাপারে তারা চেষ্টা চালাচ্ছেন, নানা রকম বৈঠক হচ্ছে, কিন্তু ফলাফল কিন্তু তেমন কিছুই হচ্ছে না। তো আমি যদি এখানে আরেকজন নারী কর্মকর্তা রয়েছেন যিনি এইখানকার যে এই কমিটি রয়েছে তার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাসিমা আক্তার, আমরা তার কাছে জানতে চাই যে এই ভবনটি চালু না হওয়ার কারণে কি কি সমস্যা হচ্ছে এই এলাকার মানুষের। ধন্যবাদ। এই ডায়াবেটিক সমিতির এই ভবনটি চালু না হতে আমরা অনেক সমস্যা, এই এলাকার লোকেরা আমরা যে ভাড়া করা বাড়িতে আছি সেখানে এই করোনাকালীন সময়ে লোকজনকে মানে বসতে দেওয়া, তাদেরকে সেবা নিতে আসা গাদাগাদি অবস্থা। কিন্তু আমাদের মানে যেভাবে আশা করছিলাম যে আমরা সময় মতো পাবো, কিন্তু কিছু ডিপার্টমেন্টের গাফিলতির কারণে এবং যারা এখানে কাজ করছেন যে কন্ট্রাক্টররা তাদের গাফিলতির কারণে এখনো আমরা কাজটা পাচ্ছি না, যার জন্য আমাদের অত্র এলাকার লোকেরা খুবই সমস্যার সম্মুখীন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। যেমনটি বলছিলেন এখানকার যুগ্ম সাধারণ সম্পাদক যে এই যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের কারণে যে এখানকার মানুষ নানাভাবে বঞ্চিত হচ্ছে এবং এই বঞ্চিত হবার কারণে কিন্তু তারা সবাই কিন্তু মনক্ষুণ্ণ এবং তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে যেন এই মুন্সিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল, যেটি 6 তলা বিশিষ্ট 100 শয্যার এই হসপিটালটি চালু হয়। তো এই ছিল এখানকার সর্বশেষ। আফজাল, 2 বছরের শেষ হয়নি মুন্সিগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের, 2 বছরেও চালু হয়নি মুন্সিগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। দেশের পেঁয়াজের ঘাটতি পূরণে চাষের পরিমাণ বাড়ায় বীজের চাহিদা বেড়ে যায়। চলতি বছর নাটোর জেলায় 22 মেট্রিক টন বীজ দরকার হলেও বিএডিসি সরবরাহ করেছে মাত্র 80 কেজি। এই সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর ব্যবসায়ী 700 থেকে 800 টাকা কেজির পেঁয়াজের বীজের দাম 5,000 টাকা থেকে 7,000 টাকায় ঠেকায়। এতে কৃষকের পেঁয়াজের উৎপাদন খরচ বেড়ে যায়। এই অবস্থায় কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখা দরকার বলে মনে করেন কৃষি বিভাগ। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। গত 2 বছর ধরে ভালো দাম পাওয়ায় চলতি বছরও অনেক বেশি পেঁয়াজ চাষ করেন কৃষকেরা। এতে বীজের ঘাটতি দেখা দেয় এক শ্রেণীর ব্যবসায়ী 700 থেকে 800 টাকা কেজি বীজের দাম ঠেকায় 5,000 থেকে 7,000-এ। কৃষকরা জানান আগের বছরেও প্রতি কেজি পেঁয়াজে খরচ হয়েছে 20 থেকে 22 টাকা। এবার বীজের দামের কারণে উৎপাদন খরচ ঠেকেছে কেজিতে 30 থেকে 32 টাকায়। সরকার প্রতি কেজি পেঁয়াজের দাম 40 টাকা নির্ধারণ করলেও বাজারে বিক্রি হচ্ছে 36 থেকে 38 টাকায়। এ অবস্থায় আমদানিকৃত পেঁয়াজের অতিরিক্ত কর আরোপ করে দেশি পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি কৃষকদের। 1000 টাকার চারা কিনলাম আমরা 4000 টাকা। পেঁয়াজের ষড়যন্ত্র চলছে। ন্যায্য মূল্যটা যদি না পাই তাহলে পেঁয়াজের আবাদ আমরা করব কি করে? সরকারের মধ্যে নজরদারি দেওয়ার খুব প্রয়োজন। চলতি বছর পেঁয়াজের বীজের ব্যাপক চাহিদা থাকলেও বিএডিসি ডিলারদের বীজ সরবরাহ করেনি। বিএডিসি আমদানিকৃত কোনো পেঁয়াজের বীজ পায় নাই এবং আমাদের কি কোনো ডিলারকে নাটোর জেলাতে এই বীজ সরবরাহ করা হয় নাই। বীজ না থাকায় ডিলারদের সরবরাহ করা হয়নি বলে জানায় বিএডিসি। ডিলার পর্যায়ে আমাদের কোনো পেঁয়াজের বীজ বরাদ্দ ছিল না, যার কারণে আমরা আসলে ওদেরকে কোনো পেঁয়াজের বীজ দিতে পারিনি। আর কৃষি বিভাগ বলছে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখা দরকার। পেঁয়াজ আমদানি বন্ধ থাকে তাহলে আমাদের দেশের যে পেঁয়াজ উৎপাদনকারী কৃষক তারা উৎসাহিত হবে। জেলায় চলতি বছর উৎপাদন হয়েছে প্রায় 80,000 মেট্রিক টন পেঁয়াজ। সময় সংবাদ, নাটোর। ভুয়া ভিসা ও মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আশিকুজ্জামান। এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত বলেন, কুয়েতে যারা জাল ভিসার সাথে জড়িত তাদের শনাক্তের পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে কাজ করছে বাংলাদেশ সরকার। প্রবাসীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশ দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ছবিতে রিপোর্ট।
করোনা মহামারীর কারণে কুয়েতে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল শ্রমিক ভিসা। এছাড়া বাংলাদেশে ছুটি কাটাতে এসে আটকা পড়েছেন অনেকে। দীর্ঘদিন দেশে থাকায় চাকরি হারিয়েছেন অনেক প্রবাসী। করোনা পরিস্থিতির উন্নতি হয় নতুন করে বিদেশি শ্রমিক নেওয়া শুরু করেছে কুয়েত। এতে বাংলাদেশিদের উন্মুক্ত হয়েছে নতুন শ্রমবাজার। সম্প্রতি নতুন করে কুয়েতের একাধিক কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। এই সুযোগে অর্থ হাতিয়ে নিতে সক্রিয় হয়ে উঠেছে কিছু অসাধু চক্র। জাল ভিসা ও মানব পাচারের মতো অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে অবৈধ ভিসা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। এক সাক্ষাৎকারে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, মানব পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে কুয়েত সরকারের সাথে আলোচনা করছে বাংলাদেশ দূতাবাস। কুয়েত প্রবাসী যারা এখানে আছে তাদেরকে একদিকে যেমন সতর্ক করতে চাই, একদিকে অনুরোধ করতে চাই। সতর্কতা হচ্ছে তাদের জন্য যারা এই সমস্ত কাজের সাথে জড়িত আছে, অবৈধ ভিসা ট্রেডের সাথে জড়িত আছে। যদি তাদের আমরা ধরতে পারি, অবশ্যই আমরা অত্যন্ত তৎপর এটার ব্যাপারে এবং তাদের বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। দূতাবাসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি বাংলাদেশে আটকে পড়াদের দ্রুত কুয়েতে ফেরাতে উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। মানুষের যে সিটারি বাটপারি করতেছে এটা কিন্তু প্রতারক, এবং এই বর্তমানে এই প্রতারকের পিছনে কেউ যোগাযোগ করবেন না, কারোর সাথে ফোনে আলাপ করবেন না বিষয়ের ব্যাপারে। সম্প্রতি আমানা ইউনাইটেড জেনারেল ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। পরে খোঁজ নিয়ে জানা যায় ওই কোম্পানিটি নাম সর্বস্ব। সময় সংবাদ, কুয়েত। জিম্বাবুয়ের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় লকডাউন দিয়েছে দেশটির সরকার। বন্ধ করা হয়েছে সব ধরনের খেলাধুলা। যদিও বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিয়ে কোনো শঙ্কা দেখছেন না বিসিবি। যথাসময়ে সিরিজ আয়োজনে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। এদিকে দেশে করোনা পরিস্থিতির অবনতি হলেও আসন্ন হোম সিরিজগুলো নির্বিঘ্নেই হবে বলে আশা বিসিবির শীর্ষ কর্তার। এক জিম্বাবুয়ে সিরিজ নিয়ে কত আলোচনা। বায়বাবলের অবসাদ থেকে মুক্তি পেতে সিনিয়রদের অনেকেই যেতে চান না আফ্রিকার দেশটিতে। সেই বিতর্কে রেশ না কাটতেই নতুন অনিশ্চয়তা। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জিম্বাবুয়েতে ঘোষণা করা হয়েছে লকডাউন। সব রকমের খেলাধুলাও স্থগিত করা হয়েছে। জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা এ দলের 4 দিনের ম্যাচের প্রথম দিনের পর খেলা আর মাঠে গড়ায়নি। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সিরিজ নিয়েও তৈরি হয় শঙ্কা। বিসিবি যোগাযোগ করেছে জিম্বাবুয়ে বোর্ডের সঙ্গে। যথাসময়ে সিরিজ শুরু করতে আশাবাদী স্বাগতিক বোর্ড। আমরা তাৎক্ষণিকভাবে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সিইওর সাথে আমার কথা হয়েছে, আজকে সকালেই কথা হয়েছে, এবং তারা যেটা বলেছে যে দে আর ইন ডিসকাশন উইথ দেয়ার গভর্নমেন্ট, এবং তারা কনফিডেন্ট যে তাদের যে ইন্টারন্যাশনাল কমিটমেন্টগুলো যেগুলো আছে সেগুলো অন টাইম হবে। ক্রিকেট কমিটমেন্টগুলো এভাবে শিডিউল করা, তাতে কিন্তু অল্টারনেট অপশনগুলো নিয়ে কাজ করার সুযোগটা খুবই লিমিটেড। সো এই যে টাইম শিডিউল আছে এর মধ্যেই আমাদের যে কমিটমেন্ট আছে এগুলো আমাদের শেষ করতে হবে। জিম্বাবুয়ের মতো বাংলাদেশেও করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। 49 দিনের মধ্যে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে সোমবার। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এমন অবস্থায় বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন সিরিজগুলোর ভবিষ্যৎ কি? করোনার মধ্যেও চলতি বছর 2টি আন্তর্জাতিক সিরিজ আয়োজনের অভিজ্ঞতা থাকায় ইতিবাচক বিসিবি। আমরা কয়েকটা ডোমেস্টিক কম্পিটিশন এবং ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলো সিরিজগুলো আমরা খুব সাকসেসফুলি শেষ করেছি। আমাদের কোভিড প্রোটোকল যেটা রয়েছে সেটা ওয়ার্ল্ডের অন্যান্য ক্রিকেট বোর্ডগুলো বেশ রেকগনাইজ করেছে, এবং আমরা এই প্রোটোকলের আওতায় সিকিউরিটি প্রোটোকল অন্যান্য বিষয়গুলো আমরা যে প্ল্যান করেছি সেভাবেই আমরা সাকসেসফুলি আশা করি আমরা শেষ করতে পারব। একটি টেস্ট ও 3টি করে ওয়ানডে টি-20 খেলতে এ মাসের শেষে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। মঙ্গলবার বিকেল 3টায় বিসিবি সভা অনুষ্ঠিত হবে বোর্ড কার্যালয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচন সহ হেড কোচ রাসেল ডমিঙ্গোর সাথে চুক্তি নবায়নের ব্যাপারে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির ব্যাপারটি ছাড়াও আছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা। 4 মাস আগে সর্বশেষ বৈঠকে বসেছিল বিসিবি। করোনার প্রতাপে বিসিবির কার্যনির্বাহী কমিটির মিটিং হয়েছিল ভার্চুয়ালে। তবে এবারের বিসিবির সভায় সব বোর্ড পরিচালকরা সশরীরেই উপস্থিত হতে যাচ্ছেন। রেগুলারলি যেভাবে আমরা 2-3 মাস পরে বসে সেটা করা হয়নি, এটা প্যান্ডামিকের কারণে, এবং এটা আমরা সবাই মিলে একসাথে বসে প্র্যাকটিক্যালি মিটিংটা করা হবে। মূলত সবাই প্রাধান্য পাবে সেপ্টেম্বরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচন। এর আগে বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ, নির্বাচনের ভেন্যু ও বাজেট নিয়েও আলোচনা হবে। এইটা একটা এজেন্ডা, কবে হবে, কবে করব, ভেন্যু ঠিক করা,
এই সমস্ত কিছু এই বোর্ড মিটিংয়ে আলাপ আলোচনা হবে এবং সম্ভব হয়তো একটা ডেট হয়তো ঘোষণা হতে পারে। এছাড়াও আছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত, বৃদ্ধি করা হবে ক্রিকেটারদের বেতন। অন্দরমহলের খবর হলো আগস্টে শেষ হতে যাওয়া হেড কোচ রাসেল ডোমিঙ্গোর চুক্তি নবায়ন করতে চাচ্ছে না বিসিবি। বিদায়ের অপেক্ষায় আছেন ব্যাটিং কোচ জন লুইসও। সেন্ট্রাল কন্ট্রাক্টের ব্যাপার আছে সামনে, এটাও একটা এজেন্ডা। কোচকে সবাই মতামত নিয়েই এই কাজটা করা হবে। ডেফিনেটলি স্পিন বোলিং কোচ দরকার আছে অবশ্যই। এর মধ্যে অনেকগুলো আইসিসি ইভেন্ট আছে যেটা আমাদেরও ইন্টারেস্ট আছে এটা হোস্ট করার জন্য, আয়োজন করার জন্য। তো এই জন্য এটা নিয়েও একটা এজেন্ডা আছে। আমরা বোর্ডে আলাপ আলোচনা করব যে আমরা কবে কোন ইভেন্টটা আমরা এখানে করতে পারি। দীর্ঘদিন পর হতে যাওয়া এই বোর্ড মিটিংয়ে বিসিবির নির্বাচন ছাড়াও সাকিবের বিতর্কিত ইস্যু ছড়াবে ভিন্ন উত্তাপ। ডেফিনেটলি আমাদের আরেকটা ব্যাটিং কোচ লাগবে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। কর্মসংস্থানের অভাবে উত্তরের জনপদে বেকারত্ব আর দরিদ্রতা থেকে মুক্তির পথ দেখাচ্ছে বিদেশি রঙিন মাছ, কিন্তু নির্বিকার মৎস্য অধিদপ্তর। নেই কোনো প্রশিক্ষণ বা প্রাতিষ্ঠানিক শিক্ষা, কেবল ইউটিউবের উপর ভর করে বাহারি বিদেশি মাছের চাষ পদ্ধতি রপ্ত করে দিন বদলের গল্প জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। ক্যামেরায় ছিলেন আতাউল হক সাগর। এই ডুবছে, এই ভাসছে, লাল নীল কমলা হলুদ হরেক রঙের মাছ। পাশে দাঁড়ালে যে কারো চোখ মন জুড়িয়ে যাবে। মনোমুগ্ধকর ও জাদুকরী এই স্বপ্নরাজ্য উত্তরের জনপদ গাইবান্ধার মহিমাগঞ্জে, যেখানে চাষ হচ্ছে গোল্ডফিশ, রেড ক্যাপ সহ 20 প্রকারের রঙিন মাছ। আমাদের উন্নত প্রশিক্ষণের জন্য সরকারিভাবে জাপান অথবা থাইল্যান্ড, সিঙ্গাপুরে একটা ব্যবস্থা করার জন্য, যাতে বাংলাদেশে এই সেক্টরটা নিয়ে আমরা তরুণেরা বা যারা বেকার আছে তারা এগিয়ে যেতে পারি। শুরুর গল্পটা ইউটিউব থেকে। মাত্র 35,000 টাকা পুঁজিতে শুরু হলেও 5 বছরে এই মাছ অর্ধ কোটি টাকার মালিক করেছে উদ্যোক্তাকে। দেশের মাটিতে চোখ জুড়ানো বিদেশি মাছের চাষ সম্ভাবনাময় হলেও এ খাতে কোনো সহযোগিতা নেই মৎস্য বিভাগের। মৎস্য অধিদপ্তর রঙিন মাছ চাষের জন্য প্রশিক্ষণ দেয়, আর্থিক সহায়তা দেয়, প্রণোদনা দেয়, তাহলে আমরা কম রেটে গাইবান্ধায় রঙিন মাছ বেশি করে সাপ্লাই দিতে পারবো। অ্যাকুরিয়ামের শখের এসব মাছ যখন পিছিয়ে পড়া এ জনপদে সম্ভাবনার দ্বার খুলছে, তখনও রঙিন মাছ নিয়ে তেমন কোনো তথ্য নেই মৎস্য অধিদপ্তরে। কেবল আশ্বাস মিলেছে সহযোগিতার। মাঠ পর্যায়ে এখনো প্রশিক্ষণ নাই। আমরা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে যখনই প্রশিক্ষণ হবে আমরা তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করব। বাংলাদেশ অর্নামেন্টাল ফিশ কাউন্সিলের তথ্য বলছে, দেশে বার্ষিক প্রায় 600 কোটি টাকার রঙিন মাছের চাহিদা থাকলেও যার অর্ধেকই আমদানি করতে হয় বিদেশ থেকে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পরিমনির করা হত্যা ও ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি নাসির সহ 5 জন গ্রেফতার। দেশি বিদেশি মদ সহ মাদক জব্দ, বিচারের দাবিতে সরব শিল্পীরা। শক্তিশালী সিন্ডিকেটের কবলে ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স সেবা, লাগামহীন ভাড়া আদায়ের অভিযোগ। এবার অ্যাপস ভিত্তিক সার্ভিস চালুর উদ্যোগ হাসপাতাল কর্তৃপক্ষের। ছুটির দিনগুলোতে পণ্য ডেলিভারিতে আমদানিকারকদের অনীহার কারণে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক জটিলতা। সপ্তাহের 4 দিন ডেলিভারি বেশি থাকায় যানজট নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা। এই ছিল ভোরের সময়ের সঙ্গে থাকুন সময়।